এই চ্যানেলগুলো, যে চ্যানেলগুলো প্রোপাগান্ডা করছে ভীষণভাবে এবং ডক্টর ইউনূসকে যা তা বলছে, ভারতের যে এই যে গোয়েন্দা বিভাগ যে যেটা নিয়ে আমরা অহরহর কথা বলি, এবং সম্পর্কে আমাদের মোরালদের সবারই ধারণা আছে তারা কিভাবে কাজ করে। আমার কাছে কিছু তথ্য আছে, হুম। তারা এদের এই চ্যানেলগুলোকে স্পন্সর করে রীতিমতো, এবং আচ্ছা। এই প্রোপাগান্ডা গুলো ওরা একটা গোষ্ঠীকে লক্ষ্য করে করে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এখন একটা বাবলিং স্টেটে আছে, আমার যেটা ধারণা। এটা এখনো আকৃতি নিতে পারছে না বিভিন্নভাবে, কারণ আমরা জানি যে এই যে যেটাকে অনেকে বিপ্লব বলতে চায় না, তা আমরা বিপ্লব বলতে চাই, কারণ বিপ্লব দেখেছি আমরা, রক্ত দেখেছি, ছেলেদের সাহসিকতা দেখেছি। আমরা এখন দেখি হাসপাতালে এখনো আহতরা, চোখ নাই, পা নাই, হাত নাই, তারা হুম। এখনো কাতরাচ্ছে। এদের যে আত্মত্যাগ, এটাই বিপ্লব। তো সুতরাং এই যে বিপ্লবের পরে যে পরিবর্তনটা আসছে, এটা কিন্তু এখনো আকৃতি নিচ্ছে, এটা এখনো ইটস স্টিল শেপিং। তো হুম। এখানে আমরা জানি যে আমাদের প্রতিপক্ষ কারা ছিল। বিগত যে স্বৈরাচারী সরকার ছিল, 15 বছর 16 বছর, তাদের যে পেছনের যে শক্তিটা কি ছিল আমরা সবাই জানি। আজকে বাংলাদেশে আনাচে কানাচে একটা কৃষক শ্রমিক সবাই জানে, এবং শেখ হাসিনা সম্পর্কে জানে, তারা মোদি সম্পর্কে জানে, তারা জানে যে ভারত কিভাবে আমাদের শোষণ করত। আমাদের যে আজকে দেখেন বাজার, আমরা আলোচনা করেছি, আমার সহ আলোচক বিন্দু একটু আগেও মেনশন করেছেন যে আজকে বাজার যে সহনীয় পর্যায়ে চলে এসেছে। অথচ চিন্তা করেন, কাঁচা মরিচের কেজি ছিল 1,000 টাকা, আরো উপরে চলে গিয়েছিল। মানে অস্বাভাবিক একটা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। তো এখন যে পরিস্থিতিটা, এখন তো আমি দেখছি যে সবকিছু কথাবার্তা ছাড়াই অনেক কিছু হচ্ছে আমাদের, আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের ইয়ের জন্য হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় স্বার্থে হচ্ছে, সরি, হুম। হুম। আমাদের দেশের মঙ্গলের জন্য হচ্ছে, দেশের মানুষের কল্যাণের জন্য এখন অনেক কিছুই হচ্ছে। সেগুলো চুপচাপ হচ্ছে, বিশেষত যে পরিবর্তনটা এখন এসছে চায়না ভিজিটের পরে। ডক্টর ইউনূসের যে ইমেজটা ছিল বাংলাদেশের ভেতরে ডোমেস্টিক্যালি, মানুষ যা ডক্টর ইউনূসকে অনেকে আক্রমণ করতে চেষ্টা করতো, যে তারা ব্যর্থ হয়েছে, কাজগুলো করতে পারেনি, নানান রকম ভুল টুল সামনে নিয়ে আসতে চেষ্টা করছিল, সেই ইমেজটা কিন্তু টার্নিশড হয়ে গেছে। এখন কিন্তু মানুষ আর ওটা বলছে না, এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা বেড়ে গেছে দেশের ভিতরে। আর যদি দেশের বাইরের কথা আমরা বলি, আপনি রেফারেন্স দিচ্ছিলেন নিউ ইয়র্ক টাইমসের, আমি অবশ্যই ওই আর্টিকেলটা পড়ি নাই, দুঃখিত। কিন্তু বাইরে যে ইমেজটা আমরা জানি, ডক্টর ইউনূস একটা বা না, আর্টিকেলটা সারা তো লিখেছে বিশ্বে বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ, ইসলামী উগ্রবাদ বেড়ে যাচ্ছে। এটির বাস্তবতা কি আপনি ঐক্য ঐক্য বলেছে নাকি, ঐক্যর কথা বলেছে? উগ্রবাদ উগ্রবাদ বেড়েছে। উগ্রবাদ, উগ্রবাদ, হ্যাঁ। তো ওটা তো আমার মনে হয় এগুলো স্কুপ রাইটিং করানো হয়, এগুলো কিছু মহল এটাকে ইনফ্লুয়েন্স করে এইসব আর্টিকেল লেখায়। আমরা জানি আগে অতীতে এটা হয়েছে, শেখ হাসিনার সরকারের সময় ভারতীয় মদতে তারা এরকম বহু আন্তর্জাতিক পত্রিকাগুলোতে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা করতে চেষ্টা করেছে। আমার মনে হয় এটা তার একটা অংশ। কারণ বাংলাদেশে বাস্তবতা হচ্ছে কোনো উগ্রবাদ বাংলাদেশে নাই, এত সুন্দর সহ অবস্থান। আর আমাদের মাইনরিটি লিডাররাই তো বারবার করে বলছে যে আমরা খুব ভালো আছি এখানে, এখানে কোনো রকম আমাদের উপরে কোনো রকম, যেটা বরং উল্টোটা হচ্ছে ভারতে। ভারতে মুসলমানদের সঙ্গে আজকে যেটা হচ্ছে, রোজা মাসে যেটা না, হয়েছিল। কিন্তু এটা তো ভারত করেনি। নিউ ইয়র্ক টাইমস একটা খুব ঐতিহ্যবাহী পত্রিকা না, এবং জি খুব জি, খুব এটা পরিচিত করে, একটা আমি ইয়া। জানি। হ্যাঁ। আপনি হয়তো জানেন সাগর সাহেব, সেটা হচ্ছে স্কুপ রাইটিং, যে আপনাকে লেখানো হয়। অনেক হুম। সময় লোকজনকে হায়ার করা হয় বা তাদের ইনফ্লুয়েন্স করে লেখানো হয়। এরকম হুম। বহু লোক আছে, নিউ ইয়র্ক টাইমস কেন, ইকোনমিস্টেও তো এসেছিল, আপনার মনে আছে হাসিনা সরকারের সময়। তখন হুম। নিউ ইয়র্ক ইকোনমিক্স এ নিউ ইয়র্ক টাইমসও তো দুই একবার এসছে রিপোর্ট গুলো, হুম। এরকম গুলো হয়, স্কুপ রাইটিং করানো হয়। তো এইটা মনে হয় ওটারই একটা অংশ, কারণ বাংলাদেশের বাস্তবতা, আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আছি, বাংলাদেশের সঙ্গে সবসময় আছি, বিদেশে থাকলেও বাংলাদেশের সঙ্গে। আমরা তো এরকম কোনো রিপোর্টই পাই না
বরং আমরা এটাও দেখেছি যে মাইনরিটি নেতারা, যারা হিন্দু নেতারা, যারা রাজনৈতিক নেতৃত্ব দান করছেন ওই কমিউনিটিকে, তারাও কিন্তু বারবার বলছে যে আমাদের উপরে কোনো রকম অরাজকতা বা আমাদের উপরে কোনো রকম কিছুই করা হচ্ছে না, বরং আমরা খুব সুন্দরভাবে সব অবস্থান করছি এই দেশে। তার বরং ইন্ডিয়ার কথাগুলো কেন আনছে না? আপনি নিজেও জানেন যে এটা ফেয়ার না, যেই স্টোরিটা করা হয়েছে এটা, এটার সাথে বাস্তবতার কোনো মিলই নাই। তাহলে ধরে নিতে হবে যে এটা তাদের যে কিছু কাজ করে, তারা বিভিন্ন মহলে যে প্রপাগ্যান্ডিস্ট যে কাজগুলো করে বাংলাদেশের বিরুদ্ধে, এবং এটাতে মদদ দেয়, এই গোষ্ঠীরাই এই লেখাটা লিখতে সাহায্য করেছে বা ইনফ্লুয়েন্স করেছিল। মানে আমি তো এইভাবেই দেখি, আমার একটা সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই অর্থেও আমি সেখান থেকেও, সেই অভিজ্ঞতা থেকেও এটা আমি ওইভাবেই দেখছি। আর হুম, যেটা বলছেন যে বাংলাদেশে দেখেন চীন সফরের পরে, এবং চীনে যে ডক্টর ইউনুসকে যে সম্মানটা দেয়া হয়েছে, ডক্টর ইউনুস হচ্ছে আমাদের একটা অ্যাসেট। আপনি হুম, চিন্তা করে দেখেন, ডক্টর ইউনুসের মতন ব্যক্তি সারা বিশ্বে আপনি আরেকজন খুঁজে পাবেন না, যিনি এত সম্মানীয়, যিনি নোবেল প্রাইজ শুধু পাননি, তার সঙ্গে বিশ্বের যে বিখ্যাত যে আরো দুটো, এই যে আমেরিকান যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেস অ্যাওয়ার্ড, এটাও উনি পেয়েছেন। এবং আমরা জানতাম না যে চায়নায় যে হুনান যে প্রভিন্সটা আছে সেটার তিনি অনারারি গভর্নর ছিলেন। এবার ওনার ভিজিটার পরে আমরা বিভিন্ন পত্রিকায় কয়েকটা রিপোর্টে দেখলাম এই তথ্যগুলো। তো তার তো কোনো পাবলিসিটি নাই, তিনি তো নিজেকে বড় আকারে সামনে নিয়ে আসে না। উনি হাম্বল একজন মানুষ, একজন শিক্ষিত, এবং উনি আসলে কিছু ভালো কাজ করতে চান। ওনার কমিটমেন্টটা এখন বোঝা যায়, যেমন চায়নায় গিয়ে যে আলোচনাগুলো করেছিলেন, এবং ওনার যে রাজনীতিক দূরদর্শিতা, আমি খুব অভিভূত হয়েছি যখন উনি উত্তর নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, যে 7টা রাজ্য সেটা নিয়ে যে বক্তব্য রেখেছিলেন, তিনি বলেছিলেন যে যে ওটা হচ্ছে ল্যান্ডলক একটা, ওই রাজ্য 7টা আমাদের সঙ্গে ওদেরই বর্ডার, তো তাই না? কিন্তু আমাদের যে প্রতিবেশী ভারতের যে অংশটা, তারা ল্যান্ডলক। এবং হুম, এই যে আমরা পোর্টগুলো, আমাদের যে পোর্টগুলো আছে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশনের সঙ্গে যে সংযুক্ততা আছে, হুম, সেটা যদি আমরা আন্তর্জাতিক করি তাহলে তারাও বেনিফিশিয়াল হবে। দেখেন এই যে বক্তব্যটা হুম, এত সুদূরপ্রসারী, এবং এটা কিন্তু ভারতকে ভীষণভাবে উদ্বিগ্ন করেছে। এবং হুম, চায়নাকে বলেছে, দেখো তোমরা যদি এখানে একটা আন্তর্জাতিক পোর্ট করো, শুধু হুম, আমরা না, আমাদের প্রতিবেশী রাষ্ট্রও এটাতে বেনিফিটেড হবে। দে উইল হুম, অলসো বিকাম আ বেনিফিশিয়াল। যার জন্যে দেখেন ইন্ডিয়ার কিন্তু টনক নড়ে গেছে। আপনি দেখেন যে রিপাবলিক যে যে চ্যানেলটা আছে হুম। ভারতে, আমরা ভেতরের খবর একটু আপনারা যদি আমার সহ আলোচকদেরও বলবো, হ্যাঁ, আমার মানে দর্শকদেরও বলবো। ময়ূরপঙ্খী লাফানো শুরু করেছে আবারও। হ্যাঁ, হ্যাঁ, জি। আর আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, এই যে আপনার এই চ্যানেলগুলো প্রোপাগান্ডা করছে ভীষণ ভাবে, এবং ডক্টর ইউনুসকে যা তা বলছে, মানে আমি বুঝি না তাদের ঔদ্ধত্যটা, বা তাদের যে এক ধরনের একটা সৌজন্য বোধ পর্যন্ত নাই। তিনি একটা দেশের সরকারকে রিপ্রেজেন্ট করছেন, তিনি এত বড় একটা সম্মানী মানুষ, তাকে তারা যা তা বলে গালাগালি করছে। তো হুম, সেখানে বোঝা যাচ্ছে। এবং এই যে চ্যানেলগুলো কারা চালায়, এটা ব্যাকগ্রাউন্ড দেখেন। আমার পূর্ববর্তী হুম, বক্তা বোধহয় বলছিলেন যে ওটা সরকার না, কিন্তু ভারতের সরকারের যে একটা পলিসি আছে ওটা আপনার খেয়াল করতে হবে। এবং যে ভারতের যে এই যে গোয়েন্দা বিভাগ, যে যেটা নিয়ে আমরা অহরহর কথা বলি, এবং সম্পর্কে আমাদের মোরালদের সবারই ধারণা আছে তারা কিভাবে কাজ করে। এবং এই যে এরা, আমার কাছে কিছু তথ্য আছে, এরা তাদের দ্বারা হুম। তারা এদের এই চ্যানেলগুলোকে স্পন্সর করে রীতিমতো। এবং আচ্ছা। এই প্রোপাগ্যান্ডা গুলো ওরা একটা গোষ্ঠীকে লক্ষ্য করে করে। তাই না? আমরা জানি যে, আমি তো ওই চ্যানেলটা দেখতেই আমার তো খুব কষ্ট হয় যে হুম। এত উগ্র একটা চ্যানেল কি করে, এত মিথ্যাচারের উপরে ভিত্তি করে এই চ্যানেলটা কি করে চলে। তো এদের অ্যাপ্রোচটাই করা হয়, শুরুটাই করা হয় ডক্টর ইউনূসকে গালি দিয়ে, মানে কিভাবে কি অ্যালাউ করে কিরকম? বৈদেশি সরকার যে এমন একটা চ্যানেল, ন্যাশনালি যেটা ব্রডকাস্ট হয় এরকম চ্যানেল অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে একটা গালি দিয়ে তাদের কথা শুরু করে। আমাদের দ্বারা চিন্তা সম্ভব করতে পারে, নরেন্দ্র মোদীকে চিন্তা আমরা করতে গালি পারেন দিয়ে শুরু মানে, করবো, এটা কি হয়? আমরা আমাদের তো ওই মোদিকে এত কালচার কি কিছু আছে? অন্যায় করার পরেও আমরা মোদিকে গালি দিই না এভাবে, তাই না? আমরা সমালোচনা করতে চেষ্টা করি এবং বাস্তবমুখী হতে চেষ্টা করি। সেটাই।
যে আবার জিনিসটি, অ্যাপ্রিসিয়েট করা হয়, আবার স্পন্সর করা হয় ওইসব চ্যানেলগুলিকে। হ্যাঁ, মানে এটা এবং একদম এটা বোঝা কিন্তু যাচ্ছে। উদ্দেশ্য আপনি জানেন তো সাইফুল সাহেব, এটা সব থেকে এবং বেশি যে দর্শক বেশি হচ্ছে গালি দিচ্ছে, গোপালগঞ্জ। যে বেশি প্রপাগান্ডা করা হচ্ছে, তাদেরকে বেশি স্পন্সর করা হচ্ছে। হ্যাঁ। মানে আমার আপনার মধ্যে, আমাদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে অনেক মত পার্থক্য থাকতে পারে, জি। কিন্তু আমরা শালীনতাটাকে আহ বজায় রাখবার চেষ্টা করব, এবং অশালীনতাটাকে সবসময় আমরা অ্যাভয়েড করব। কিন্তু যা দেখা যাচ্ছে, অশালীনতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় সরকার, ভারতীয় মিডিয়া। এটা খুবই ডিসপেকেবল এবং ভারতীয় খুবই মিডিয়া বলতে ডিপ্লরেবল। আপনাকে খেয়াল করতে হবে, এখানে রয়ের কিছু ইয়ে আছে। রয়ের কিছু এজেন্ডা কাজ করে, ওরা বাস্তবায়ন করে। যেভাবে কাজ করে, ওদের প্রক্রিয়ার মধ্যে মিডিয়া কিন্তু একটা বড় একটা ভূমিকা পালন করে। কারণ হুম। ওরা কিন্তু প্রোপাগ্যান্ডা করে, এবং আমরা জানি, এগুলো নিয়ে বহুবার আলোচনা করেছি। তো হুম। রয়ের ওইটা একটা হাত, ওয়ান অফ রস হ্যান্ড, যে এই ওরা তো মিডিয়াগুলো। এবং ওরা তো এদের দর্শক প্রপাগান্ডা। আপনি জানেন তো, রিপাবলিকের, একটু বলে নিই যে রিপাবলিক চ্যানেলের দর্শক হচ্ছে মূলত কিন্তু গোপালগঞ্জবাসী। একদম, আমি আচ্ছা। অনেকের কাছে শুনেছি গোপালগঞ্জের মানুষ এই চ্যানেলটা ভীষণ ভাবে দেখে। তো এটা আসলে ওদেরকে কেটার করা হয়, এরকম কিছু। বুঝছেন, এক একটা সময় এক একটা ওদের এজেন্ডা গুলো ওই মানে ওদের গোপালগঞ্জকে। ওদের তো ভারতীয় কোনো দর্শক নাই, সবাই তো না, বাংলাদেশি। ভারতীয় আছে হয়তো, কিন্তু ভারতীয় তেমন না, গোপালগঞ্জকে আমি যত আমি নির্দিষ্ট যত করে আমি কথা করে। বলেছি, আমি ভারতীয়দের সাথে কথা বলেছি, জি। ভারতীয় কলকাতার মানুষদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা রিপাবলিক চ্যানেল কোনোভাবেই দেখি না। আর আপনারা দেখেন, আজ থেকে আরো মানে আন্দোলনের আগে এই রিপাবলিক বাংলার যে ইউটিউবে তাদের যে ব্রডকাস্ট হতো, তারা যে ইয়ে করতো, তৎকালীন সময় তাদের ভিউয়ার্স গুলি দেখেন, নাম্বার অফ ভিউয়ার্স। এরপরে আপনাদের নিয়ে, বাংলাদেশ নিয়ে যখন তারা কথাবার্তা শুরু করতো, তখনকার ভিউয়ার্স গুলি দেখেন। তো বাংলাদেশ নিয়ে তো স্বাভাবিকভাবে ভারতীয় মানুষের এতটা ইন্টারেস্ট না, সাধারণ মানুষের, যে নিজেদের দেশের বিষয়গুলো বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে এত বেশি না, আহ আপনি তাদের শো তাহলে, দেখার কোনো কারণ নাই। জি, তো যারা তাহলে দেখছে আপনি তারা চিন্তা সবাই করে বাংলা। দেখেন, এত বড় একটা চ্যানেল, এটা কিন্তু বেশ গর্জিয়াস একটা চ্যানেল আমি দেখেছি। ওদের না, যে খুব বড় চ্যানেল বলা যাবে না, খুব বড়, তারা আসলে কিন্তু চ্যানেলটা আপনি দেখবেন বেসড ওদের অন অর্ণব স্টেটটা। এই চ্যানেলটাই ঘুরে ফিরে অর্ণব গোস্বামীকে নিয়েই তাদের এই চ্যানেল, ওয়ান না, ম্যান শো। ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এটা খুব সব থেকে বড় না হলেও এটা মাঝামাঝি একটা চ্যানেল, এবং এটা যথেষ্ট, এদের ইকুইপমেন্ট, ক্যামেরা আমি দেখেছি খুব না, ভালো, এভরিথিং না, ওই দিক দিয়ে ঠিক আছে, কারণ প্রচুর টাকা তাই না? পয়সা পায় তো মোদি গভর্নমেন্ট থেকে, এরা তারা এরা কোটি কাদের কোটি টাকা কেটার পায়। করে, এই চ্যানেলটা কাদের জন্য করা হয়েছে? এবং এটা ফরহাদ ফরহাদ হোসেন ভাই আরো সেটাই, বেশি জানে আমাদের সেটাই এটা খেয়াল সম্পর্কে। করতে হবে অর্ণব আমার। গোস্বামী সম্পর্কেও উনি বেশি জানেন, খুবই ভালো জানেন। হ্যাঁ, এবং হাউ দা চ্যানেল ইজ রানিং, বাই হোম, অ্যান্ড হু ইজ গিভিং দ্য মানি, অল দ্য হ্যাঁ, ইনফরমেশন ইট হি ইজ হ্যাজ। বিং স্পন্সার্ড, এটা ক্লিয়ারলি বোঝা যায়। ইট ইজ বিং স্পন্সার্ড বাই ভেরি, একটা খুব একটা সম্পদশালী একটা কোয়ার্টার দ্বারা স্পন্সর করা হয়। এবং এটা কেন করা হয়, এটার একটা উদ্দেশ্য। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া তো বিভিন্নভাবে কাজ করে। এখন সরকারের প্যারালাল তো না, একটা গোয়েন্দা বিভাগ সরকারের প্যারালাল না, তাই না? এখন ইন্ডিয়ার জনগণ আলাদা, ঠিক আছে, জনগণের বিভিন্ন মতামত আছে, সাংবাদিকরা আছে, তারা মনে করে যে যেভাবে বাংলাদেশের সঙ্গে হাসিনার পতনের পরে হাসিনাকে ভারতে নিয়ে গেল, মানে ভারতের সরকার, এবং নিয়ে যে তাকে আশ্রয় দিল, বা যেভাবেই রাখলো, তারপরে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে তাদের উপরে, তাদের সঙ্গে যে তাদের একটা, তাদের যে একটা তাদের প্রতি যে তাদের একটা ক্রোধ, বা তাদের প্রতি তাদের একটা বৈষম্য চিন্তা, এইটা তারা যেভাবে আত্মপ্রকাশ করছে, এটা খুব আমাদের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য, বা বিদেশে যারা নিউট্রালি বাংলাদেশের রাজনীতিটাকে দেখে, তাদের জন্য এটা খুব ডিস্টার্বিং একটা ব্যাপার। এটা হওয়ার কথা ছিল না। কিন্তু এটা পরিষ্কার, কারণ আমরা এটা জানি, বাংলাদেশের যারা সচেতন নাগরিক বা রাজনীতি করে, বা বাংলাদেশে সাংবাদিকতা বা অন্যান্য মহলের সঙ্গে জড়িত, কিন্তু রাজনীতি সম্পর্কে সচেতন সবাই জানে যে ভারত বাংলাদেশকে কিভাবে দেখেছে। তারা এই গত 15 বছর বা 17 বছর, যাই বলেন না কেন, বা 18 বছর, তারা বাংলাদেশকে নানানভাবে শোষণ করেছে। শোষণ করেছে, একদম পরিষ্কারভাবে তারা শোষণ করেছে, বাংলাদেশকে নিয়েছে, বাংলাদেশকে এক ফোঁটা পানি পর্যন্ত ছাড়েনি। আমাদের যখন আমাদের শুষ্ক সময়ে, আমাদের ড্রাই সিজনে তারা এক ফোঁটা পানি পর্যন্ত ছাড়েনি। আমাদের সমস্ত নদীগুলোকে তারা কবজা করে নিয়েছে। তারা
আমাদের উপর নদী আগ্রাসন, পানি আগ্রাসন চালিয়েছে। তো ভারত তো বাংলাদেশের মানুষের কাছে ভারত বন্ধুত্ব সুলভ কোন রকম আচরণ কখনোই করেনি। একাত্তরের কথা বললেও আমি বলবো যে একাত্তরেও তারা বন্ধুত্ব সুলভ আচরণ করে নাই। তারা একটা গোষ্ঠীকে নিয়ে রাজনীতি করেছে, একটা গোষ্ঠীকে, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ বলি বা মুক্তিযুদ্ধে তারা একটা গোষ্ঠীকে স্পন্সর করেছে, তাদের দিয়ে সরকার বানিয়েছে, তারা সরকারে রাখবার জন্য চেষ্টা করেছে। কিন্তু একসময় বাংলাদেশের মানুষ তখনও তারা বিক্ষুব্ধ হয়ে গেছিল এবং একটা বিপ্লব ঘটিয়েছিল। তো যাই হোক, এখন বাংলাদেশের ইতিহাসটাকে ভালো করে বুঝতে হবে। আজকে বাংলাদেশের ভেতরে নানান রকম সংকট হতেই পারে, কিন্তু সেটা নিয়ে যদি আমরা বাইরে থেকে বাংলাদেশের উপরে চাপ দিতে শুরু করি, বা কোনো মহল এটাকে এটাকে মানে প্রশ্রয় দেয়, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা, এটা বাংলাদেশের প্রতি অন্যায় করা হবে। এই যে নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটা, আমি আমি নিশ্চিতভাবে বলতে পারি এই রিপোর্টটা একটা স্পন্টেনিয়াস রিপোর্ট না, এটাকে লেখানো হয়েছে, এটাকে দেখানো ইনফ্লুয়েন্স হয়েছে। করে। জি, জি। ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা যে আসলে বাংলাদেশে যে পরিস্থিতি তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে, যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ মানে ইসলামী উগ্রবাদ বাড়ছে, এটির বাস্তবতা আসলে ভিন্ন। এটির কোনো তথ্যগত ভিত্তি নেই। বরং এই আহ, লেখাটি লেখানো হয়েছে এবং পয়সা দিয়ে স্পন্সর করে লেখানো হয়েছে বলেই দাবি করছেন রিটা রহমান। আপনাদের কাছে যদি অন্যরকম তথ্য থাকে আপনারা দিতে পারেন, এই তথ্যটির পক্ষে বিপক্ষে আপনারা কথা বলতে পারেন।